সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউনিক লার্ন কোচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিউল ইসলাম সুজন আজকের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড অধ্যায় নাম্বার 2। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো ক্লাস শুরু করার আগে আমরা যে সাবজেক্টের ক্লাস করতেছি, অর্থাৎ যে অধ্যায় ক্লাস করতেছি ওই অধ্যায় সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার। তাহলে আমাদের বেসিক একটু ধারণা থাকলে আমরা অঙ্ক করার সময় আমাদের ইজিলি হয়ে যাবে সেটা। তো আমাদের আজকের অধ্যায় যেহেতু অংশীদারি ব্যবসায়ের হিসাব, সেহেতু অঙ্কের শুরুতে অর্থাৎ ক্লাসের শুরুতে আমাদের আগে জানতে হবে অংশীদারি ব্যবসায় কাকে বলে। তো অংশীদারি ব্যবসায় যেখানে দুই বা ততোধিক ব্যক্তি একসাথে একটি ব্যবসায় পরিচালনায় জন্য চুক্তি করেন, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এবং তাদের মধ্যে লাভ ক্ষতির ভাগাভাগি হয় নির্ধারিত চুক্তি অনুযায়ী। অর্থাৎ আপনি যে সংজ্ঞায় দেন না কেন ওই সংজ্ঞার ভিতরে আপনার অবশ্যই চুক্তি কথাটা উল্লেখ করতে হবে, তাহলে তা না হলে আপনার অংশীদারি ব্যবসায় সেটা হবে না। আচ্ছা, এরপরে আসি আমরা অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন। তবে যদি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। এখন অংশীদারি ব্যবসা করা আমাদের কোচিংটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সহজে যাতে বুঝতে পারি, আমরা বিস্তারিত টপিকে না যে অর্থাৎ গাজির পাঠ না করে আমরা সহজে যাতে বুঝতে পারি এবং সহজে যাতে অঙ্কগুলো করে আমরা 10 মার্ক তুলতে পারি। ঠিক আছে? তো আমাদের দেখেন, যখন আমরা অঙ্ক করতে যাব অর্থাৎ আমাদের অংশীদারি ব্যবসায়ে আমাদের যে অঙ্কগুলো অর্থাৎ এসে থাকে, আমাদের ক নাম্বারে আসবে উত্তোলনের সুদ, নির্ণয় করো, অথবা থাকবে মূলধনের সুদ নির্ণয় করো। কালো কালি দিয়ে দেখি, নির্ণয় করো, অথবা এখানে থাকতে পারে অতিরিক্ত মূলধনের সুদ নির্ণয় করো। অথবা ঋণের সুদ নির্ণয় করো। ক নাম্বারে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আমাদের যে বিষয়গুলো প্রশ্নে উল্লেখ থাকতে পারে, অর্থাৎ যে নাম্বারের আপনার এন্ট্রিগুলো আমাদের বের করতে পারে, অর্থাৎ উত্তোলনের সুদ নির্ণয় করো, অথবা মূলধনের সুদ নির্ণয় করো, অথবা অতিরিক্ত মূলধনের সুদ নির্ণয় করো, অথবা ঋণের সুদ নির্ণয় করো। ঠিক আছে? আর খ নাম্বারে থাকতে পারে আমাদের সৃজনশীল প্রশ্নের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। এবং গ নাম্বারে থাকতে পারে মূলধন হিসাব অথবা চলতি হিসাব প্রস্তুত করো। ঠিক আছে? তো এখন আমরা দেখেন আমাদের মেন টপিকটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। অর্থাৎ আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারটাও করতে পারবেন, আপনি দেখেন গ নাম্বারটাও আপনার ইজিলি হয়ে যাবে তখন। তা আমরা সৃজনশীল প্রশ্নের খ নাম্বার অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব করতে গেলে যে নিয়মগুলো অবশ্যই আপনার ফলো করতে হবে, আমরা সংক্ষেপে সেই নিয়মগুলো শিখব। এবার দেখেন আমরা সেই নিয়মগুলো আপনি দরকার হয় খাতায় নোট করে নেবেন, অথবা আপনার এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। দেখেন, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি, এই কথা তো গেল। এবার আমাদের যে নোটগুলো, চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে, মাথায় রাখবেন। পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হবে না।
অতিরিক্ত মূলধন মাস অনুযায়ী এবং উত্তোলনের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। ঋণের উপর সুদ সম্পর্কে কোনো কিছু যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 6% হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে। বেতন ডেবিট বা চার্জ করার কথাটি যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে লাভ লোকসান হিসাবে ওই কথাটা আসবে না। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ আর কিছু গুরুত্বপূর্ণ আমাদের টপিক আছে, সেটা হচ্ছে উত্তোলনের উপর উত্তোলনের সুদ যদি শুরুতে বা প্রথমে থাকে অর্থাৎ বছরে, তাহলে 6.5 মাসের ধরতে হবে এবং যদি মাঝামাঝি থাকে তাহলে 6 এবং শেষে থাকলে 5.5 মাসের ধরতে হবে। অর্থাৎ আমরা নিম্নলিখিত যে পয়েন্টগুলো লিখছিলাম এই পয়েন্টটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আপনার ইজিলি হয়ে যাবে। এখন আমরা জেনে নিব কিভাবে লাভ লোকসান হিসাবের চক এবং বিস্তারিত যে পয়েন্টগুলো আমাদের এসে থাকে। আচ্ছা, আমরা একটা বিবরণের ঘর এবং দুইটা টাকার ঘর কাটবো। লিখলাম এখানে টাকা, এখানে টাকা, এখানে বিবরণ। অর্থাৎ আমরা যে এখানে লিখছিলাম যে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার কোন প্রশ্নগুলো এসে থাকে, সেই সৃজনশীল প্রশ্নের খ নাম্বার আমরা এটা ধরতে পারতেছি যে লাভ ক্ষতি আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। তো দেখেন আমার অঙ্কে সাধারণত আমরা যেহেতু জানি যে অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 2 জন, তা আমরা যখন অঙ্ক করব তখন অথবা 2 জনেরও থাকতে পারে, 3 জন ব্যক্তিরও থেকে থাকে। তো আমরা বেশিরভাগই দেখছি 2 জন অথবা 3 জন, এর উপরেও বা নিচে থাকে না। আচ্ছা, তা আমরা এইখানে হচ্ছে এবিসি কোম্পানি দিয়ে দিচ্ছি, এবিসি কোম্পানি ধরে নিচ্ছি 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত। এই চকটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনার অঙ্ক করতে একদম ইজি। আমাদের এই সাইডটা হচ্ছে ডেবিট সাইড এবং এই সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড। এবার আমরা আসি, আমরা ডেবিট সাইডেরটা, আচ্ছা দুইটা সাইড একবারে দেখি করে বোর্ডে ধরা যায় কিনা। আগে তো একটা সাইড অনুযায়ী করতেছিলাম, বোর্ডে ধরলে তো ভালো। হ্যাঁ, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট। বিবরণ টাকা, ওকে। আমরা এখানে কমন একটা কথা লিখবো, এটা অংশীদারদের মূলধন ও চলতি হিসাব
এখানে লিখবো প্রথমে হচ্ছে ডেবিট সাইডের মূলধনের সুদ, মূলধনের সুদ। আমরা যেহেতু এটা তিনজন ব্যক্তির করছি, অর্থাৎ এ বি সি, এখন আমরা হচ্ছে তিনজন ব্যক্তির এখানে মনে করেন মূলধনের সুদ লিখবো, অর্থাৎ এ বি সি। এই সূত্রগুলো আপনারা ভালো করে নোট করে নেবেন। এই তিনটা যোগ করে এখানে বসেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার হেডিং দিয়ে দিচ্ছি, অংশীদারদের। এই হেডিংটা প্রত্যেকটা এন্ট্রি শেষ করার পরে আপনি দিয়ে দিলে সুবিধা হয় এবং ভালো লাগে দেখতে। অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। এরপরে লিখবো হচ্ছে বেতন। দেখেন এইখানে যদি আপনার প্রশ্ন, আমরা যখন অঙ্ক করব তখন সূত্রে কোন নিয়মে করা হবে, কিভাবে করতে হবে, সবকিছু আমরা এ টু জেড বুঝে দেব। আজকে আমাদের, আবারও বলতেছি, এটা আমাদের হচ্ছে প্রথম ক্লাস। সো এই ক্লাসটার হচ্ছে যে সূত্র রুলগুলো দেওয়া আছে, এই রুলগুলো আপনারা খাতায় ভালোভাবে নোট করে নেবেন। আমাদের কোচিংটা, আমরা আবারও বলতেছি, আমাদের কোচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে গাজীর পাঠ না পড়ে আমরা সহজে যাতে বুঝতে পারি এবং সহজে যেভাবে অঙ্ক করা যায় আমরা সেটাই ফলো করব। আচ্ছা দেখেন, আমরা এরপরে লিখবো হচ্ছে বেতন। পরে বেতন এই পাশে টাকাটা বসাবো, এরপরে এখানে নিয়ে আসলাম। যখন আমরা অঙ্ক করব তখন আমরা কিভাবে টাকাটা বের করব, কিভাবে কি করব, সবকিছু আমরা হচ্ছে বিস্তারিত তখন দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের বেতনের কাজ শেষ, এবার আবার দিব হেডিং দিয়ে দিব। চলতি হিসাব, অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। ওকে, পরে হচ্ছে ঋণের সুদ। যে পয়েন্টগুলো আমার অঙ্কে বারবারই আসে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করে দিব। আবার আমরা হেডিং দিয়ে দিচ্ছি অংশীদারদের মূলধন ও চলতি হিসাব, চলতি হিসাব। এখানে লিখবো হচ্ছে বকেয়া বেতন, কমিশন, বিনিয়োগের সুদ বকেয়া, ওকে, 3টার টাকা। লাস্ট যে কথাটা এখানে, অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। এখানে ছোট করে ব্র্যাকেটের ভিতরে মুনাফার অংশ, মুনাফার অংশ এবিসি। ওকে, টাকাটা এই পাশে নিয়ে আসলাম। ওকে, দেখেন এই ডেবিট সাইডে আমাদের কোন কথাগুলো, অর্থাৎ কোন এন্ট্রি গুলো আসছে, অর্থাৎ এক হচ্ছে মূলধনের সুদ, দুই ধরেন বেতন, তিন হচ্ছে ঋণের সুদ, চার হচ্ছে বকেয়া বেতন, পাঁচ হচ্ছে কমিশন, ছয় হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ, সাত হচ্ছে মুনাফার অংশ। অর্থাৎ ডেবিট সাইডে আমার 7টা এন্ট্রি জানলে এনাফ। ডেবিট সাইডে আছে হচ্ছে এই 7টা এন্ট্রি। ঠিক আছে? এরপরে হচ্ছে আমার ক্রেডিট সাইডে কোনগুলো আসে। প্রথমে এখানে লিখবো আমরা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব। প্রথমে এইখানে দিব আমাদের যে প্রশ্নের যে নিট লাভটা থাকবে ওই নিট লাভ, অর্থাৎ চলতি বছরের নিট লাভ।
চলতি বছরের নেট লাভ, যে টাকাটা থাকবে একদম দ্বিতীয় কলামে বসায় দিব। আচ্ছা, তারপরে আমরা এই হেডিংটা দিয়ে দেব, অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। দেওয়ার পরে লিখবো এখানে হচ্ছে উত্তোলনের সুদ। আমরা তিনজন ব্যক্তির উপরে ধরলাম, এ, বি, সি। এর টাকা, বির, সি। এরপরে আবার হেডিং দিয়ে দিব, অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। দেওয়ার পরে পণ্য উত্তোলন। যখন আমরা অঙ্ক করব, আমরা এখন একটু বলে দিই, যখন উত্তোলনের উপরে আমরা সুদ, নগদ উত্তোলনের উপরে আমরা সুদ ধার্য করব, কিন্তু পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। আমরা তখন কিন্তু যখন আমরা লিখছিলাম এখানে, তখনই কিন্তু লেখা ছিল এটা, এই সেই কথাটা, পণ্য উত্তোলন। এরপরে আমরা লিখবো হচ্ছে অংশীদারদের মূলধন ও চলতি হিসাব। চলতি হিসাব। এরপরে হচ্ছে ক্রেডিট সাইডে লিখবো হচ্ছে ক্ষতির অংশ, যদি তখন থাকে, এ, বি, সি। এরপরে আচ্ছা, আমাদের মোটামুটি সূত্র লেখা শেষ। এবার একটু আমরা রিপিট করি। দেখেন, সৃজনশীল প্রশ্নের আমি বলছিলাম যে খ নাম্বারটা যদি আপনি পারেন তাহলে আপনার ক নাম্বার ইজিলি হয়ে যাবে, এবং হচ্ছে গ নাম্বারটাও আপনার প্রায় অর্ধেক, আপনার 100 ভাগের ভিতরে মনে করেন 80 ভাগ হয়ে যাবে। এখন দেখেন, ক নম্বরে আমরা একটু দেখা দিই। ওইখানে আমরা বলছিলাম ক নম্বরে সৃজনশীল প্রশ্নের মূলধনের সুদ, ঋণের সুদ, উত্তোলনের সুদ, এইগুলো বের করতে বলে। দেখেন আমরা খ নম্বরের ভিতরে দেখেন উত্তোলনের সুদ এইখানে লিখছি, অর্থাৎ এই কাজটা এইটুক আপনারা ক নম্বরে তুলে ধরবে, এইটুক আপনাদের হচ্ছে ক নম্বরে তুলে ধরবে। ঠিক আছে? তো খ নম্বরে লাভ ক্ষতি আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়, অর্থাৎ তার ফর্মুলা। তো এখানে প্রথমে দেখেন আমাদের ডেবিট সাইডে মোট এন্ট্রি ছিল 7টা, এবং হচ্ছে ক্রেডিট সাইডে মোট এন্ট্রি আসছে নিট লাভ ধরে 1টা, উত্তোলনের সুদ 2টা, এবং পণ্য উত্তোলন 3টা, আর হচ্ছে ক্ষতির অংশ অনেক সময় আসে না, তো ধরেন 3টা। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে যদি এই সূত্রটা একবার আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, আমরা যদি এইটা হচ্ছে খুব ভালোভাবেই ফলো করতে পারেন, তাহলে আপনার 10 মার্ক ইজিলি মনে করেন এইখান থেকে আপনার ইজিলি ভাবে তুলতে পারবেন। তো আশা করি আজকের ক্লাসে অন্তত কিছুটা হলেই বুঝতে পারছেন। তো যদি পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এর অঙ্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করতে হয়। আমরা একটা সৃজনশীল প্রশ্নে যাব, সেইখান থেকে আমাদের টোটালি কিভাবে অঙ্ক করতে হয় সেই নিয়মে আমরা দেখবো। তা আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।